ইভ্যালিতে ক্ষতিগ্রস্ত গ্রাহকের টাকার সন্ধানে পুলিশ, আইনি সুরক্ষায় নেই পাওনাদাররা। ধামাকাকে সেলারদের আলটিমেটাম, ই কমার্স নিয়ন্ত্রণে কমিশনের তাগিদ। ভুলে ভরা পাঠ্য বই, 500 অসঙ্গতি ধরিয়ে হাইকোর্টে বিচার চাইলেন অভিভাবক। আমাদের বঙ্গবন্ধু নিয়ে ভুল আছে, জাতীয় সংবিধান নিয়ে, বাংলাদেশের সংবিধান নিয়ে ভুল আছে। অভিযোগ ছাড়া ব্যাংক হিসাব তলব হুমকি ভীতিমূলক, কাল সাংবাদিক সমাবেশের ডাক। সৈকতে বেড়াতে গিয়ে 2 শিক্ষার্থীর মৃত্যু, পুলিশ হেফাজতে 4 বন্ধু। আমন্ত্রণ চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শুভ অঙ্কুর, আমি সাবিহা নিগার দৃষ্টি। ই ভ্যালিতে ক্ষতিগ্রস্ত গ্রাহকের টাকা কোথায় আছে, রিমান্ডে রাসেল ও তার স্ত্রী নাসরিনের কাছ থেকে সেটি জানার চেষ্টা করছে পুলিশ। তবে গ্রাহকরা বলছেন দুজনকে কারামুক্ত করে সময় দিলেই এর সুরাহা হতে পারে। এদিকে ই কমার্স ব্যবসার সাথে প্রতারণার কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ইভ্যালির মালিককে স্ত্রীসহ গ্রেপ্তারের পরও কার্যালয়ে স্বাভাবিক কাজকর্ম চলছিল। ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে আশ্বস্ত করা হয়েছিল গ্রাহকদের। তবে শনিবার পাওনাদারদের উৎকণ্ঠা বাড়িয়ে বন্ধ করে দেয়া হলো রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালির কার্যালয়। ফেসবুক পেজে জানানো হলো এখন থেকে বাসায় বসে কাজ করবেন কর্মকর্তা কর্মচারীরা। যদিও আগের মতোই গ্রাহকদের প্রতি আশ্বাসবাণী ছিল অটুট। পাওনা টাকার খবর নিতে শনিবার সকালে ইভ্যালির কার্যালয়ে আসেন বেশ কয়েকজন গ্রাহক। তবে বন্ধ পেয়ে হতাশা জানান তারা। দাবি করেন টাকা ফেরতে রাসেলকে কারামুক্ত করে সময় দিতে। আমার দাবি হইল তাকে সাইডে তাকে সময় দেওয়া উচিত, তার তো পাসপোর্ট আটকা, সেটা বাহিরে পালাই যাইতেছে না। আমি যে মূল টাকাটা প্রিন্সিপালটা ইনভেস্ট করছিলাম ওইটা পেলে আমি সন্তুষ্ট। যাদের মানে কষ্টের টাকা তারা মানে বুঝতে ভাই এগুলো হলো আমাদের কষ্টের টাকা, কারণ সে আমাদের অফার দিছে, মানুষের ভিতরে একটু লোক থাকতেই পারে। গুলশান থানায় প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন ইভ্যালির কর্ণধার রাসেল ও তার স্ত্রী নাসরিন। পুলিশ জানায় গ্রাহকদের টাকা কোথায় আছে জিজ্ঞাসাবাদে সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে। প্রসঙ্গক্রমে তো অন্যান্য বিষয়গুলো আসবে, কেন পারলেন না উনি টাকাগুলো দিতে, টাকাগুলো কোথায় গেল, এই বিষয়গুলো নিয়ে তো সার্বিকভাবে আলোচনা আসবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় ই কমার্স ব্যবসার নামে কেউ প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের প্রতারণা যদি বেশি বেশি ধরা পড়ে তাহলে হয়তো এই প্রতারণাগুলি যে একদম খোলা মাঠে কাজ করে যাবে সেগুলি কমে যাবে, বলে গেলে একটি সুন্দর একটা প্ল্যাটফর্ম ফিরে আসবে। ই অরেঞ্জের কেলেঙ্কারিতে জড়িত বরখাস্ত পুলিশ পরিদর্শক সোহেল রানাকে দেশে ফেরানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। একজনের বিনিয়োগের টাকা দিয়ে অন্যজনকে পরিশোধ, অর্থনীতিতে যাকে বলা হয় পঞ্জি স্কিম, এমন পদ্ধতিতেই প্রায় 3 বছর দাপটের সাথে ব্যবসা করেছে ইভ্যালি। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্রেপ্তার হওয়ায় সংশয়ে আছেন গ্রাহকরা। অর্থনীতিবিদরা বলছেন বিদ্যমান আইনে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত পুরোটাই অনিশ্চিত। জান্নাতুন নাইমের রিপোর্ট। পেশায় প্রকৌশলী জাহিদ জামান ইভ্যালির অর্ধকোটির মতো গ্রাহকের একজন। অনলাইন প্ল্যাটফর্মটির কাছে তার পাওনা 10 লাখ টাকার বেশি। সময় মতো কাঙ্ক্ষিত পণ্য না পাওয়ায় কিছু ক্ষেত্রে মিলেছে চেকও। তবে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্রেফতার হওয়ায় টাকা আর আদৌ ফেরত পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কিছু প্রোডাক্টের চেকও আমি পাইছি, এখন চেক তো পাইছি অক্টোবরের তারিখে। তো এখন যেহেতু রাসেল সাহেব গ্রেফতার হয়ে গেছেন, তো আমার এই টাকা কে দিবে বা এই ড্রাইভার কে নিবে? 2018 সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে ইভ্যালি। 45 কার্যদিবসের মধ্যে অভাবনীয় কম দামে পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাত্র 2 বছরে সবার চোখের সামনেই হয়ে ওঠে দেশের অন্যতম ই কমার্স জায়ান্ট। নিজেদের সদর্প পদচারণা জানান দিতেই বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল সহ প্রতিষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেছে গণমাধ্যম সহ বহু কিছুর।
একসময় গ্রাহক স্বার্থ রক্ষায় সরকারের আইনি দুর্বলতার সুযোগ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজেদের দেওয়া হিসেবে প্রতিষ্ঠানটির দায় ছাড়ায় 400 কোটি টাকা। প্রশ্ন এখন এই দায় মেটাবে কে? যে এই প্রতিষ্ঠান কি হবে? এটাকে কেউ অন্য কেউ নিয়ে নেবে, এটাকে বিলুপ্ত করা হবে, সেই ধরনের একটা সমাধান হলেও বর্তমানে যাদের টাকা আটকে গেছে তারা তাদের টাকাটা ফেরত পাবেন কিনা বা কতটা ফেরত পাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, এটা কিন্তু বলা খুব কঠিন, এটা অনিশ্চিত। বহু চড়াই উতরাই পেরিয়ে আজ পৃথিবীর শীর্ষ অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজন। 1995-তে অনলাইনে বই বিক্রি দিয়ে শুরু করা প্রতিষ্ঠানটি প্রথম লাভের মুখ দেখে তার প্রায় 6 বছর পর। 2001-এ $100 কোটি বেশি পণ্য বিক্রি করে অ্যামাজন শেয়ার প্রতি লাভ করে মাত্র 1 সেন্ট। তবে শুরু থেকেই গ্রাহক স্বার্থ রক্ষায় সচেতন ছিল প্রতিষ্ঠানটি। আরেক টেক জায়ান্ট আলিবাবা প্রথম লাভের মুখ দেখে 3 বছর পর। এই প্রতিষ্ঠানটিও প্রতিশ্রুত সময় সঠিক পণ্য ক্রেতা না পেলে সাথে সাথেই ফেরত দেয় গ্রাহকের পুরো অর্থই। তবে দেশের টেক জায়ান্ট হওয়ার স্বপ্ন দেখা বাংলাদেশের ইভ্যালি এক্ষেত্রে হেঁটেছে উল্টো পথে। প্রতিশ্রুত সময় তো নয়, বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিগুণ 3 গুণ সময় পেরিয়েও পণ্য পায়নি গ্রাহক। যাত্রার শুরুতেই অ্যামাজন কিংবা আলিবাবার মতো ছিল না বড় অঙ্কের নিজস্ব বিনিয়োগ। টাকা নিয়ে আবার টাকা ফেরত দিয়ে মানে বেশি নেবেন কম ফেরত দেবেন, এইভাবে আপনি চলার একটা পথ তৈরি করলেন যেটা কখনোই দীর্ঘমেয়াদে সাস্টেইনেবল না, এবং সেই টাকাগুলো ব্যবহার করলেন এই ধরনের অ্যাগ্রেসিভ মার্কেটিং এর ক্ষেত্রে। এখানে তো ব্যবসা দেউলিয়ার জন্য এর চেয়ে ভালো প্রেসক্রিপশন তো আর কিছুই হতে পারে না। এবছরের জুনে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায় ইভ্যালির চলতি সম্পদ রয়েছে মাত্র 65 কোটি টাকার বেশি। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। স্টেট অফ দি আর্ট ডিজাইন, আপনার স্বপ্নের ফ্রিজ ওয়ালটন। এদিকে ই কমার্স প্রতিষ্ঠান ধামাকার কাছে পাওনা 200 কোটি টাকা ফেরত চান সেলাররা। এজন্য 5 দিনের আলটিমেটাম দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে ধামাকা শপিং.com সেলার অ্যাসোসিয়েশন জানায়, ধামাকার প্রতারণার শিকার হয়েছেন 650 জন সেলার সহ প্রায় 3 লাখ গ্রাহক। দেশে লাগামহীনভাবে গড়ে ওঠা ই কমার্স প্রতিষ্ঠানের চাহিদাও উঠেছিল তুঙ্গে। তবে হঠাৎ করে ধস নামে ই কমার্স খাতে। আব্দুল্লাহ ভাই উনি আসেন হচ্ছে আমাদের সেক্রেটারি হিসাবে। সম্প্রতি ইভ্যালি কাণ্ডের পর শনিবার সংবাদ সম্মেলন করেছে ধামাকা শপিং.com সেলার অ্যাসোসিয়েশন। তাদের দাবি, ধামাকার প্রতারণার শিকার হয়েছেন 650 জন সেলার সহ প্রায় 3 লাখ গ্রাহক। ধামাকার কাছে বকেয়া 200 কোটি টাকা পাওনা রয়েছে তাদের। আর এই টাকা পেতে প্রতিষ্ঠানটিকে 5 দিনের আলটিমেটাম দিয়েছে তারা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় সহ সংশ্লিষ্ট দপ্তরে বিগত জুলাই থেকে সেপ্টেম্বর 2021 পর্যন্ত একাধিকবার আমরা মানবিক আবেদন করেছি, কিন্তু এই আবেদনের প্রেক্ষিতে কোনো ধরনের সমাধান আমরা পাইনি। যদি একেবারেই না পারে উনি যেন অল্প অল্প করে আমাদের টাকাটা দিয়ে দেয়, এবং উনি হচ্ছে ভার্চুয়ালি আমাদেরকে হচ্ছে 10% টাকা দেওয়ার কথা বলছিল, যে 10% টাকা দিয়ে আমরা স্টার্ট করব, তারপরে বাকি টাকাগুলো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে দিয়ে দিব। সেই কারণেই মূলত আসলে ওনাদেরকে সময়টা দেওয়া। ওনার চাকরি না করে অনেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্নে ব্যাংক ও বিভিন্ন মাধ্যম থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করেন ধামাকায়। এজন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া সহ উদ্যোক্তাদের স্বপ্ন টিকিয়ে রাখার আহ্বান জানান তারা। এমডি সাহেব বারবার বলতেছিল যে আমাদের অ্যাকাউন্টটা যদি আনফ্রিজ করা হয় তাহলে আমরা আপনাদের টাকাও দিতে পারবো, প্লাস আমরা ডেলিভারি স্টার্ট করতে পারবো। গভর্নমেন্ট যদি এটাকে একটু কনসিডার করে তাহলে হয়তোবা তার ইন্টেনশনটা বোঝা যাবে যে উনি কি আসলেই কি অ্যাকাউন্টের কারণে আমাদের টাকাগুলো দিতে পারতেছে না, নাকি ওনার অন্য কোনো ইন্টেনশন আছে। তবে ধামাকার ঊর্ধ্বতনদের সাথে আলোচনায় ব্যর্থ এসব সেলারদের পক্ষ থেকে এখনো নেওয়া হয়নি কোনো আইনি পদক্ষেপ। আমাদের মানবিক দিকটা বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। মোন্নাফ রশিদ, চ্যানেল 24, ঢাকা। আইনের অপপ্রয়োগ ও বিচারহীনতায় বাড়ছে অনিয়ম। ই কমার্স খাত নিয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ। বলেন, ভুইফোর প্রতিষ্ঠানের কবলে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় সরকার ও নীতি নির্ধারকদেরকেই নিতে হবে। ই কমার্স খাত নিয়ন্ত্রণ ও কাঠামোতে পরিবর্তন কমিশন গঠনের পরামর্শ দেন বক্তারা। আলোচনা সমালোচনার শীর্ষে দেশের ই কমার্স খাত, যেখানে বারবার উঠে আসছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নৈরাজ্যের চিত্র। এর সমাধান খুঁজতে ই কমার্স খাতে নৈরাজ্য বন্ধে সরকারের পদক্ষেপ
শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে জনসাধারণের ক্ষতির দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারকের দায়িত্বে থাকা এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ। বলেন, শুধু গ্রেপ্তারই সমাধান নয়, আইনের শাসন ও তার যথার্থ প্রয়োগ নিশ্চিত করতে হবে। আইনের যদি যথাযথ প্রয়োগ না থাকে তাহলে কিন্তু এই ইভেলি আজকে আসছে, রফিকুল হক আসছে, আমরা শিক্ষা নেইনি, ইওয়ারেজ আসছে, আরও 10টা এরকম নতুন নাম আসবে। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কে হবে? ব্যবসা করার সুযোগ দিয়েছে সরকার, আমার নাগরিক অধিকার সমস্ত কিছুর সুরক্ষার দায়িত্ব সরকারের। ই কমার্স খাতে নৈরাজ্য বন্ধে পৃথক কমিশন গঠনের সুপারিশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। ই কমার্স খাতে বিদ্যমান নৈরাজ্য অনুসন্ধান আইনি কাঠামো তৈরি করে একটা কমিশন গঠন করতে, ইতিমধ্যে যা ঘটে গিয়েছে, একটা কমিশন গঠন করে সেই কমিশনের মাধ্যম দিয়ে আমরা সেগুলি বিবেচনা করব, আমাদেরকে ভবিষ্যতে কি কর্মপন্থা করতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন ইস্টার্ন ইউনিভার্সিটি ও বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারের নেওয়া পদক্ষেপ কতটুকু ফলপ্রসূ তা নিয়ে বিতর্কে মজেন তারা। আতিয়া আনোয়ার অন্তু, চ্যানেল 24, ঢাকা। ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী চলতি শিক্ষাবর্ষের কোথায় নেই ভুল, আর এই ভুল দিয়েই শেষ হতে চলেছে শিক্ষাবর্ষ। 500-এরও বেশি ভুল রয়েছে এই বছরের এনসিটিবি অনুমোদিত বইয়ে। এরই মধ্যে সংশোধন চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক অভিভাবক। চলতি সপ্তাহে যার শুনানি হওয়ার কথা রয়েছে। মাসুদুর রহমানের রিপোর্ট। দেশের শিক্ষাবর্ষ শুরু হয় জানুয়ারিতে, শেষ হয় ডিসেম্বরে। করোনা এবছর ক্লাস সেভাবে না হলেও বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছিল সরকার। তবে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর বইয়ে যে 5 শতাধিক ভুল রয়েছে তা নিয়ে শেষ হচ্ছে চলতি শিক্ষাবর্ষ। একাদশ শ্রেণী পৌরনীতি বইয়ে দুর্নীতি দমন কমিশনকে লেখা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান, অথচ দুদক একটি আইন দ্বারা গঠিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের 174 পৃষ্ঠায় 9 নম্বর লাইনে আছে দলীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু হবে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 187 পৃষ্ঠায় শেখ মুজিবুর রহমানকে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি বলা হয়েছে, অথচ স্বাধীনতার ঘোষণাপত্রে শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বলা হয়েছে। একই বইয়ের সংবিধানের 11 অনুচ্ছেদের লাইনটিও ভুলভাবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম ও দশম শ্রেণীর বইয়ে 29 পৃষ্ঠায় বঙ্গভবনকে লেখা হয়েছে প্রেসিডেন্ট ভবন, সেই সাথে প্রধানমন্ত্রীর কার্যকাল 5 বছর উল্লেখ করা হয়েছে, অথচ সংবিধানে কোথাও আলাদাভাবে প্রধানমন্ত্রীর কার্যকালের কথা উল্লেখ নেই। এমন অসংখ্য ভুল সংশোধন করতে অনেক অভিভাবক এনসিটিভিকে চিঠি দিলেও কর্ণপাত করেনি তারা। শেষ পর্যন্ত হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এক অভিভাবক। ভুল আমরা ইন্ডিকেট করেছি। এখানে হাইকোর্টে আসার আগে আমরা পাঠ্যক্রমিক বোর্ডে এবং তাদেরকে নোটিশের মাধ্যমে আমরা জানিয়েছিলাম এই ভুলগুলো সংশোধনের ব্যাপারে। তো পরবর্তীতে আমরা এটা প্রক্রিয়াটা আমি অনেকদিন যাবতই করছি। ভুলগুলো আমাদের বঙ্গবন্ধু নিয়ে ভুল আছে, জাতীয় সংবিধান নিয়ে, বাংলাদেশের সংবিধান নিয়ে ভুল আছে। রিটকারী আইনজীবী বলছেন তারা চান দ্রুত এই রিটের শুনানি হোক, কারণ নতুন শিক্ষাবর্ষে এসব ভুল সংশোধন না হলে আবারও শিক্ষার্থীদের হাতে ভুল বই যাবে। অসংখ্য ভুল, সেই ভুলগুলো এমনও আছে যে ইতিহাস বিকৃতিরও সামিল, আবার অনেকটা ইতিহাসকে খুব দায়সারাভাবে উপস্থাপন। হ্যাঁ, অর্থাৎ নতুন প্রজন্মকে জানাতে হলে যে সুনির্দিষ্ট তথ্যগুলো দিতে হবে সেরকম না, এগুলো এমনভাবে লেখা হয়েছে যে মনে হবে যে কোনো রকমে কাজ চালিয়ে যাওয়া। চলতি সপ্তাহে হাইকোর্টে এ রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘদিন বন্ধের পর স্কুল খুলেছে, বিষয়টি স্বস্তির। তবে সাথে আছে বিধি নিষেধের বেড়াজাল, যার কারণে কিছুটা হলেও বিধে আছে অস্বস্তির কাঁটা। কেননা পাঠশালার অন্দরমহলে মানলেও নির্দেশনা বা নির্দেশিকা মানার তোড়জোড় নেই বাইরের কার্যক্রমে। স্কুল ছুটির পর চোখে পড়ছে সেই চিত্র। শিক্ষকরা বলছেন সচেতন না হলে চলমান শিক্ষা কার্যক্রম পড়তে পারে নেতিবাচক প্রভাব। নীল মাহবুবের রিপোর্ট। আমরা বন্ধুর থেকে দূরে থাকছি, কিন্তু স্কুল থেকে বের হয়ে যখন আপনি বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন বাসায় না গিয়ে, এটা কি আসলে ঠিক হচ্ছে? অনেক দিন পর ফ্রেন্ডদের সাথে দেখা, এটার জন্য আর কি। কিন্তু এই কারণে যদি স্কুল বন্ধ হয়ে যায়, সেটা জানি না।
অভিভাবক কি জানে তার সন্তান এখন কোথায়? ছুটির ঘন্টা বেজে উঠবার পরই মূলত শুরু হয় এই পাঠশালা, যেখানে নির্দিষ্ট নয় ড্রেস কোড আর সিলেবাসও মাত্র একটাই, আড্ডাবাজি। অথচ নিয়মের বেড়াজালেই খুলেছে স্কুল, কিন্তু সে নিয়ম মানতেই এমন সচেতন ভুল। মানে এমনি আসলাম, অনেকদিন পর ক্লাস খুলছে, এর জন্য এখানে আসা। মানে 1.5 বছর যাবত তো এখানে আর আসা হয়নি। আমাদের এটা একটা লাইফ, পার্ট অফ লাইফ। আড্ডা দাও, যদি শিক্ষা আমাদের জন্য জরুরি, আড্ডা দাও একটা জরুরি। কলেজটা শেষ হলে বাসায় গেলে আবার গার্জিয়ানের বাসা থেকে বের হতে দেয় না সহজে, এই জন্য। লকডাউনের মধ্যে তো আর বাড়ি থেকে তো বের হওয়া হয়নি, তো ওইটা যেমন কি একটু ঘোরাফেরা তো স্বাস্থ্যের জন্য একটু ভালো। হয়তো দীর্ঘদিন ঘরবন্দি থাকবার দীর্ঘশ্বাসটা এভাবেই খুঁজে নিচ্ছে মুক্তির নিঃশ্বাস। তবে প্রেক্ষাপট তো ভিন্ন। অল্প সময়ের এই আনন্দ যদি হয়ে ওঠে সংক্রমণের দুঃখ, উবে যেতে পারে দীর্ঘ 1.5 বছর পর স্কুল খুলবার আনন্দ। না, ঠিক হচ্ছে না, কিন্তু আমাদের দেশ এরকম, কিছু করে চলতে হবে, কিছু করার নাই। স্টুডেন্টদের আলাদা থাকলে যে করোনা স্প্রেড করবেন এরকম না, সব ক্ষেত্রেই ছড়াচ্ছে, মার্কেটেও ছড়াচ্ছে, বাজারে ছড়াচ্ছে, রাস্তাঘাটেও ছড়াচ্ছে। আমরা নিজে থেকে চাইলেও এই প্রেক্ষাপটের সাথে আমরা মিলায় চলতে পারতেছি না। আমরা নিজের মনের অজান্তে অনেক সময় অনেক অসচেতনভাবে অনেক কাজ করে ফেলি, যেটা আসলে করা উচিত না। আমাদের অবশ্যই আরও অনেক বেশি সচেতন হওয়া দরকার। শিক্ষকরাও বলছেন চলমান শিক্ষা কার্যক্রমে সুরক্ষার বিষয়টি মুখ্য চ্যালেঞ্জ। তবে যদি তা গৌণ কিংবা গণ হয়ে পড়ে, প্রভাব তো পড়বেই। ভেতরের জিনিস আমরা তদারকি করতে পারছি, কর্তৃপক্ষ এর বাইরে যেটা আছে সেটা আমরা সবসময় মেনটেন করতে পারছি না। আমাদের যে শিক্ষা কার্যক্রমটা আমরা অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী 3 জনেই হবে, একার পক্ষে সম্ভব না সেটা ভালো করা। নির্দেশিকা জানে অভিভাবক, নিয়ম জানে শিক্ষার্থীও। প্রশ্ন তবে কে কাকে দিচ্ছে ফাঁকি, নাকি নিজেই পড়ছে শুভঙ্করের ফাঁকিতে? আমরা এখন বুঝতে পারছি আর আমরা রিগ্রেট ফিল করছি এটার জন্য। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। দেশে করোনায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি দাঁড়ালো 27,182 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 19,668 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 1,190 জন। শনাক্ত হার 6.05। এই নিয়ে আক্রান্ত হলেন 15,41,300 জন। নতুন 1,645 জন সহ মোট সুস্থ হয়েছেন 14,98,654 জন। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব গণমাধ্যম কর্মীদের প্রতি হুমকি ও ভয় ভীতিমূলক। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন সাংবাদিকদের 4টি সংগঠন। অবিলম্বে এই চিঠির ব্যাখ্যা দিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সম্প্রতি সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব চেয়ে বিভিন্ন তফসিলি ব্যাংকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। গণমাধ্যমে এমন খবর প্রচারের পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো জাতীয় প্রেস ক্লাব, BFUJ, DUJ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সংগঠনগুলোর নেতারা বলছেন, কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব গণমাধ্যম কর্মীদের প্রতি ভয়ভীতিমূলক। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাষ্ট্রের আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ড, তসরুপ বা অনাচারের যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, সেই অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করে এবং সেই ক্ষেত্রে যদি কোনো আপত্তিজনক কিছু পাওয়া যায় তখন ব্যক্তিত্বের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়। আমাদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, সাংবাদিকতার সুনাম ক্ষুণ্ণ হয়েছে, সাংবাদিকতাকে প্রশ্নবদ্ধ করার একটা অপচেষ্টা হয়েছে। এইগুলো যেন আর না হয়। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের নেপথ্যের কারণ বের করে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU কেন কি কারণে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের বোধগম্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে এই ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রতিকার দাবি করছি। একই বিষয়ে রোববার বেলা 12টায় প্রতিবাদ সমাবেশ করবে সাংবাদিকদের 4 সংগঠন। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। যশোর থেকে কক্সবাজারে বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে মারা গেছে 2 কলেজ শিক্ষার্থী। একদিনের ব্যবধানে সাগরে মিলেছে তাদের মরদেহ। দুজনের মৃত্যু নিয়ে সন্দেহ বেড়েছে স্বজনদের। এই ঘটনায় তাদের সাথে বেড়াতে যাওয়া 4 বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদিকে চট্টগ্রাম থেকে বেড়াতে গিয়ে কক্সবাজারে রহস্যজনক মৃত্যু হয়েছে চট্টগ্রামের 2 ছাত্রলীগ কর্মীর। কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে শুক্রবার বিকেলে উদ্ধার হয় রাফি তৌশিক নামে এক যুবকের মরদেহ।
তার 24 ঘন্টা পার না হতেই শনিবার দুপুরে নাজিরা টেক পয়েন্টে মেলে তার আরেক বন্ধু ফারাবি অব্রের মরদেহ। তাদের দুজনের বাড়ি যশোরে। 6 বন্ধু মিলে 4 দিন আগে বেড়াতে আসেন কক্সবাজারে। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে 2 বন্ধু নিখোঁজ থাকলেও বাকি 4 বন্ধু ছিল নির্বিকার। 2 বন্ধুর খোঁজও নেয়নি, এমনকি জানায়নি পুলিশকেও। দুজনের মরদেহ উদ্ধারের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট 4 জনকে খুঁজে বের করে পুলিশের কাছে তুলে দেন। সকালে 4 জনকে আমরা করছি, পুলিশ হেফাজতে দিয়েছি। ওরা কালকে বিকাল 3টার সময় আমরা আরো একটা লাশ পেয়েছিলাম। তারা সবাই একসাথে আসছিল, তাদের আরেকজন মিসিং ছিল। 4 জনকে আমাদের কাছে এনেছি, তাদের সাথী, যাদের মাধ্যমে আমরা আসলে কিভাবে এদের মৃত্যু হলো এবং এর মধ্যে অন্য কোনো কারণ আছে কিনা সেই সংক্রান্ত তথ্যাদি উদ্ঘাটন করার চেষ্টা করছি। নিহত 2 জনই স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে। স্বজনদের দাবি এটা পরিকল্পিত হত্যা হতে পারে। একটা দল গেল, 24 ঘন্টা পরে আমি খবর পেলাম কেন? তার আমাকে ফোন করবে না? এটা তো আমি জানতে চাইতেই পারি। এটা মিসিং হয়ে গেল, আমরা খুঁজে পাচ্ছি না, এটা আমার জন্য প্রশ্নবিদ্ধ। এদিকে কক্সবাজারে বেড়াতে গিয়ে রাফসানুল হক ও সাইমন প্রিয়াম নামে চট্টগ্রামে 2 ছাত্রলীগ কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গেল বৃহস্পতিবার কলাতলির একটি হোটেলে ওঠে 4 বন্ধু। শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় 3 জনকে হাসপাতালে নেওয়া হলে রাফসানুল মারা যায়। সাইমন প্রিয়াম মারা যায় শনিবার চট্টগ্রাম মেডিকেলে। রনি দত্ত, চট্টগ্রাম। এবার খেলা খবর ক্রিকেট। বিশ্বকাপের আগে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ওমান এ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অক্টোবরের 7 বা 8 তারিখে হবে ম্যাচটি। টি-20 বিশ্বকাপ আর এইচপির বিপক্ষে এ দলের সিরিজকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছে বিসিবি। আর কোয়ারেন্টাইন ইস্যুতে কিছুটা পেছানো হয়েছে নিউজিল্যান্ড সফর। 3 অক্টোবর মাস্কাটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। একদিন কোয়ারেন্টাইন শেষে অনুশীলনেও নামবে মাহমুদুল্লাহর দল। শুরু হবে বিশ্বকাপ প্রস্তুতি। কোচিং স্টাফের সদস্যরাও সরাসরি ওমানে দলের সাথে যোগ দেবেন। টি-20 বিশ্বকাপের আগে আইসিসির নির্ধারিত 2টি অনুশীলন ম্যাচ তো আছেই। ওমান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের তারিখও চূড়ান্ত করেছে বিসিবি। 7-8 তারিখের দিকে হতে পারে। বিশ্বকাপ ফাইনালের পরদিনই ঢাকায় আসার কথা পাকিস্তান দলের। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের সুযোগ পাবে তারা। 3 টি-20 ও 2 টেস্টের সূচিও চূড়ান্ত। আর এ সিরিজের জন্য প্রস্তুতিও শুরু করেছে বিসিবি ও ক্রিকেটাররা। যারা টেস্ট এবং ওয়ানডে খেলে ওদের জন্য এখানে আমরা অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর যারা তো বাংলাদেশ টিমে টি-20 আছে ওরা তো ওখানে খেলতেছে, সবাই ক্রিকেটের সাথেই আছে। সো আমার মনে হয় না, আল্লাহর রহমতে সবাই যদি সুস্থ থাকে, ফিটনেস যদি ঠিক থাকে, ফর্মে থাকে, তাহলে কোনো অসুবিধা হবে না। পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ড সফর, যেখানে 2 টেস্ট আর 3 টি-20 খেলবে টাইগাররা। 14 দিনের কোয়ারেন্টাইন নিয়ম পূরণে আগে ভাগে যেতে হবে দলকে। তবে পাকিস্তান সিরিজের সাথে সাংঘর্ষিক হওয়ায় নিউজিল্যান্ড সফর কিছুটা পেছানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আকরাম খান। একটু আমরা আপনার একটু চেঞ্জ এনেছি সূচিতে। আপনার আমরা টেস্টটা আগে খেলবো, টি-20 পরে, এবং ওই যে একটা আপনার নিউজিল্যান্ড তো আমাদেরকে 15 দিন আগে যেতে হবে আপনার কোয়ারেন্টাইনের জন্য। সো সেটা আমরা অ্যাডজাস্ট করেছি। তো এখন মনে হয় ওই সমস্যাটা আমাদের আর হচ্ছে না। বিশ্বকাপের পারফরমেন্সের মূল্যায়ন করে বিদেশি কোচিং স্টাফের চুক্তি বাড়াতে চায় বিসিবি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ফরিদপুর পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটি। দুপুরে সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও মনিরুজ্জামান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল সন্ধ্যা 7টার খবরে। যাবার আগে আরও একবার মনে করিয়ে দিতে চাই, করোনার এই দুঃসময়ে অবশ্যই আমাদেরকে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। আর একটু পর পর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করুন আর মাস্ক পরুন। সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।